2021-এর 23শে মার্চ একটি মালবাহী জাহাজ আটকে গেল একটি সামুদ্রিক খালপথের চড়ে। স্তব্ধ হয়ে গেল সামনে পিছনে আটকে থাকা 450 পণ্যবাহী জাহাজ আর অন্যান্য সকল জলযান। আন্তর্জাতিক চেম্বার্স গেল রপ্তুল্য, কেননা প্রতিদিন প্রায় $3 বিলিয়ন মূল্যের কার্গো থমকে গেল। প্রতি ঘন্টায় ক্ষতির পরিমাণ দাঁড়ালো $400 মিলিয়ন। প্রায় এক সপ্তাহ পর সমস্যার সমাধান হলো। বিশ্ব বাণিজ্যে এলো স্বস্তির নিঃশ্বাস। হ্যাঁ, ঠিক ধরেছেন, বলছিলাম সুয়েজ খালের কথা। বিশ্বের সর্বাধিক গুরুত্বপূর্ণ দীর্ঘতম সামুদ্রিক খালপথ সম্পর্কে আলোকপাত করব এই পর্বে। পৃথিবীর দীর্ঘতম, ব্যস্ততম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ খালপথ সুয়েজ। উত্তরে ভূমধ্য সাগর আর দক্ষিণে লোহিত সাগরকে সংযুক্ত করেছে। এই খালটি আফ্রিকা মহাদেশকে এশিয়া থেকে পৃথক করেছে। ইউরোপের সঙ্গে ভারতীয় উপমহাদেশ সহ সকল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে সংক্ষিপ্ততম জলপথে সংযুক্ত করেছে। শুরুতেই খালটির দৈর্ঘ্য ছিল 168 কিলোমিটার এবং গভীরতা ছিল মাত্র 8 মিটার। সংস্কার ও সম্প্রসারণের পর বর্তমানে এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে 190 কিলোমিটার এবং গভীরতা 24 মিটার। সর্বনিম্ন সরু স্থানে খালটি 205 মিটার চওড়া। প্রতিদিন গড়ে 106টি জাহাজ এই পথ অতিক্রম করে। খালটি অতিক্রম করতে একটি জাহাজের সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। খালটির এক প্রান্তে ভূমধ্য সাগরে পোর্ট সৈয়দ এবং অপর প্রান্তে সুয়েজ উপসাগরে পোর্ট সুয়েজ বন্দর দুটি অবস্থিত। মধ্যবর্তী প্রবাহ পথে খালটি বেশ কিছু হ্রদকে সংযুক্ত করেছে। সেগুলি উত্তর থেকে দক্ষিণে ক্রমান্বয়ে মঞ্জালা হ্রদ, টিমসা হ্রদ, গ্রেট বিটার হ্রদ ও লিটল বিটার হ্রদ। এই খালটিতে একাধিক বাইপাস রয়েছে 8টি প্রধান গুরুত্বপূর্ণ বাঁক, যেখানে অতি সন্তর্পণে জাহাজগুলিকে অতিক্রম করতে হয়, নতুবা বিপদ বাড়ে, যেমন ঘটেছিল 2021-এর মার্চের শেষ সপ্তাহে। খ্রিস্টের জন্মের 1874 বছর আগে মিশরের তৃতীয় ফেরাউন সেনুসরেট III লোহিত সাগরকে নীল নদের সঙ্গে যুক্ত করতে একটি খাল খনন করেছিলেন, যা বর্তমানে সুয়েজ খালের সূচনা পর্ব হিসাবে বিবেচনা করা হয়। পারস্যের শাসক দারিয়াস ও ফেরাউন নেখো যৌথভাবে এই খাল খনন প্রকল্পের কাজ শুরু করেছিলেন বলে জানা যায়। খালটি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে শেষ হয়েছিল বলে অনুমান করা হয়। প্রাচীন টলমীয় রাজবংশের সময় এবং ক্লিওপেট্রার শাসনকালে এই পথটি ছিল প্রাচীন রাজবংশ ও সম্ভ্রান্ত পরিবারের জলপথে উল্লেখযোগ্য নৌবিহার স্থল। প্রাচীন এই খালটিকে ফেরাওদের খাল বলা হয়। মরুভূমির বালি এই খালের গতিপথকে রুদ্ধ করেছে বারবার। প্রাচীন শাসকরা মরুবালির নিচে হারিয়ে যাওয়া এই খালটিকে তাই বহুবার খনন করে তার গতিপথকে উদ্ধার করেছিলেন। খ্রিস্টপূর্ব 1310-এ সাইটি I, খ্রিস্টপূর্ব 610-এ নেখো II, খ্রিস্টপূর্ব 522-এ পার্সিয়ান রাজা দারিয়াস, খ্রিস্টপূর্ব 285-তে টলেমি দ্বিতীয় এই খালটি খনন করেন। খ্রিস্টের জন্মের 117 বছর পর আবার সম্রাট ট্রাজন এই খালটিকে নতুন করে উদ্ধার করেন। 640 খ্রিস্টাব্দে সম্রাট ওমর বিন ইলিয়াস এই খালটি সর্বশেষবার পুনরুদ্ধার করেন। ইলিয়াস এটিকে ইসলামিক বিজয়ের স্মারক হিসাবে চিহ্নিত করেন। হেরোডোটাসের বিবরণী অনুযায়ী জানা যায়, রাজা দারিয়াসের সময় খালটি যথেষ্ট চওড়া ছিল।
সে সময় খালটিতে 3 সারি দাঁড় বিশিষ্ট 2টি রণতরী পাশাপাশি চলতে পারত। আব্বাসীয় খেলাফতের আমলে অর্থাৎ 767 খ্রিস্টাব্দে এই খালপথ দিয়ে পণ্য বোঝাই দাঁড় টানা বড় নৌকা বা বজরা চলাচল করত। আরব ভূখণ্ডে পণ্য ও হজ পালনকারীদের জন্য রসদ ওই পথে পাঠানো হতো। খলিফা আল মনসুর নীলনদের বদ্বীপের বিদ্রোহীদের দমন করতে খাল পথে পণ্য ও রসদ সরবরাহ স্তব্ধ করতে খালটি বন্ধ করে দেন। এইভাবে বহু অতীত ইতিহাসের সাক্ষী ছিল এই খালের নীলনদ সংযোগী গতিপথ। 15 শতকে ইউরোপ যখন ভারতের বাণিজ্যিক পথের সন্ধান চালাচ্ছিল, যখন কলম্বাস ক্রমাগত পশ্চিমে জলপথ পাড়ি দিয়ে ইউরোপের পূর্ব দিকের ভূখণ্ড ভারতে পৌঁছানোর পথ খুঁজছিলেন, প্রিন্স হেনরি দ্য নেভিগেটর যখন আফ্রিকার দক্ষিণ উপকূলে পূর্ব দিকের বাঁকের খোঁজ করছিলেন এবং তারপর বার্থোলোমিউ দিয়াজের উত্তমাশা অন্তরীপের পথ ধরে যখন ভাস্কো ডা গামা ভারতের কালিকট বন্দরে পৌঁছালেন, তখনই সুয়েজ খালপথ মরু বালুরাশির নিচে আত্মগোপন করেছিল। তাই প্রায় 400 বছর আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে ইউরোপের বাণিজ্য তরী ভারতে আসত। অষ্টাদশ শতকের শেষের দিকে 1798 খ্রিস্টাব্দে ফরাসি সামরিক কমান্ডার নেপোলিয়ন বোনাপার্ট মিশর জয় করার পর লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে সংযুক্ত করতে সুয়েজ প্রণালীতে একটি খাল খননের জন্য সমীক্ষক দল প্রেরণ করেন। সমীক্ষক দল সুয়েজ প্রণালীতে 4টি বিভিন্ন স্থানে ভূপ্রকৃতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে আসেন যে এই খাল খনন করা হলে নীলনদের বদ্বীপ অঞ্চল জলমগ্ন হবে। কারণ হিসাবে তারা দেখান ভূমধ্য সাগরের জল অপেক্ষা লোহিত সাগরের জল কমপক্ষে 30 মিটার উঁচু। নেপোলিয়ন তার পরিকল্পনা থেকে সরে আসেন। 1847 খ্রিস্টাব্দ ফরাসি গবেষক সেন্ট সিমোনিয়েন ও বাউরডালুই এর নেতৃত্বে গঠিত হয় নতুন সমীক্ষক দল। নতুন গবেষক দল প্রমাণ করেন যে পূর্বেকার নেপোলিয়নের সমীক্ষক দলের সিদ্ধান্ত ঠিক ছিল না। তারা প্রমাণ করেন যে লোহিত সাগর আর ভূমধ্য সাগরের জল একই তলে অবস্থিত। তারপর থেকে শুরু হয় নতুন ইতিহাস, নতুন করে চলে খাল খননের প্রস্তুতি। 1854 সাল ফার্দিনান্দ দি লেসেপস ফরাসি ইঞ্জিনিয়ার মিশরের ভূখণ্ডে থাকা এই অঞ্চলে খাল খননের জন্য মিশরের সম্রাট ইসমাইল পাশার সঙ্গে চুক্তি আবদ্ধ হন। তৈরি হয় সুয়েজ খাল সংস্থা, সুয়েজ ক্যানাল অথরিটি। আন্তর্জাতিক জলপথের এই খাল পথের গুরুত্ব অপরিসীম ছিল। সব কিছু জেনেও ব্রিটেন কেবলমাত্র ফ্রান্সের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে এই খাল খননের বিরোধিতা করেছিল। মানুষের চরিত্র কতই না বিচিত্র। পরবর্তীকালে ওই ব্রিটিশ সরকার মিশরের নিকটে থাকা খালপথের 44% শেয়ার কৌশলে নিজের অধীনে নিয়ে নেয়। এই ঘটনা ব্রিটিশ সংবাদপত্রের শিরোনামে আসে এইভাবে, সরল মানুষকে বিতাড়িত করার জন্য এটি ছিল একটি প্রতীকী ছিনতাই। 1859-এ এই খাল খনন কার্য শুরু হয়। প্রাথমিক পর্বে অতি স্বল্প মজুরিতে গরিব কৃষকদেরকে জোরপূর্বক এই খালের মাটি কাটার কাজে লাগানো হয়। অতিরিক্ত পরিশ্রম আর অপুষ্টিতে মৃত্যু হয় প্রচুর শ্রমিকের। গাঁইতি কোদাল দিয়ে মাটি কাটার কাজ চলছিল অত্যন্ত ধীর গতিতে। দেশের অভ্যন্তরীণ বিক্ষোভের মুখে পড়ে 1863-তে মিশরের শাসক ইসমাইল পাশা এই জোরপূর্বক শ্রমের ব্যবহার নিষিদ্ধ করেন। বিপদে পড়ে সুয়েজ খাল সংস্থা, মুখ থুবড়ে পড়ে কাজের অগ্রগতি। তাড়াতাড়ি ব্যবস্থা করা হয় নতুন প্রযুক্তির, ব্যবহার করা হয় বাষ্প ও কয়লা চালিত বেলচা ও ড্রেজার। ক্রমশ কাজের অগ্রগতি বাড়তে থাকে ভারী যন্ত্রপাতির ব্যবহারও।
শেষ 2 বছরে অতি দ্রুত বাড়ে কাজের গতি। অবশেষে শুরুর প্রায় 10 বছর পর 1869 সালে খাল খনন শেষ হয় এবং নৌযান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এই সময় ভূমধ্য সাগরের প্রবেশদ্বারে একটি বাতিধারী ভাস্কর্য তৈরির জন্য ফার্দিনান্দ দি লেসেপস পরিকল্পনা করেছিলেন। দায়িত্ব দিয়েছিলেন ফরাসি ভাস্কর শিল্পী ফ্রেডরিক আগস্ট বার্থোল্ডিকে। খ্রিস্টের জন্মের 280 বছর আগে প্রাচীন গ্রিকের রোডসের কলোসাসের মূর্তির অনুকরণে বার্থোল্ডি পরিকল্পনা করেন ভাস্কর্যটি হবে মিশরের কৃষক পোশাকের এক নারী মূর্তি। 90 ফুট লম্বা মূর্তিটির হাতে থাকবে একটি আলোকোজ্জ্বল মশাল। খালপথের জাহাজগুলিকে গাইড করার জন্য বাতিঘর হিসাবে কাজ করবে। ভাস্কর্যের নাম হবে মিশরের আলোকবাহী। ভাস্কর্যটি তৈরি হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে শোভা পায়নি তার পরিকল্পিত স্থানে। পরে সারা বিশ্ব যাকে দেখেছে নিউ ইয়র্ক বন্দরের প্রবেশদ্বারে স্ট্যাচু অব লিবার্টি নামে। সুয়েজ খালপথ আন্তর্জাতিক বাণিজ্যে নতুন গতির সঞ্চার করেছে। ব্যবধান কমিয়েছে প্রাচ্য ও পাশ্চাত্যের। দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ না ঘুরে সরাসরি এই খালপথ কলকাতা ও লন্ডনের দূরত্ব কমিয়েছে 5,600 কিলোমিটার, আর সিঙ্গাপুর ও লন্ডনের দূরত্ব কমিয়েছে 5,300 কিলোমিটার। পরিবহন ব্যয় ও সময়ের সাশ্রয় হয়েছে। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে উত্তর আফ্রিকা ও ইউরোপের দেশগুলিতে সহজে বাণিজ্যের নতুন দিগন্তের উন্মোচন ঘটেছে। বিশ্ব বাণিজ্যের নতুন আলোর দিশা দেখিয়েছে সুয়েজ খাল পথ। কিন্তু মানুষ বড় লোভী। সুন্দরের উপর অধিকার বিস্তারের লোভ কিছু মানুষের মজ্জাগত। 1956 সালের 29 অক্টোবর সুয়েজ খাল দখলের জন্য ইসরায়েল আক্রমণ শুরু করে মিশরকে। ব্রিটিশ এবং ফরাসি বাহিনী যোগ দেয় তাদের সঙ্গে। ব্রিটিশ ও ফরাসি সেনা পোর্ট সৈয়দ ও পোর্ট ফুয়াদে নেমে সুয়েজ খালের আশেপাশের অঞ্চল দখল নেয়। প্রকৃতপক্ষে 1922 সালে স্বাধীনতা অর্জনের পর রাষ্ট্রপতি জামাল আব্দুল নাসের যখন সুয়েজ খালের জাতীয়করণের উদ্যোগী হন, তখন থেকেই ব্রিটিশ ফরাসিদের সঙ্গে মিশরের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল। মিশর চেয়েছিল তাদের নিজেদের মধ্যে থাকা সুয়েজের জাতীয়করণের ফলে প্রাপ্ত অর্থে নীল নদের উপরে বাঁধ নির্মাণের জন্য তহবিল গঠন করা। ব্রিটেন ও ফ্রান্স তা অস্বীকার করায় এই যুদ্ধের সূত্রপাত। দীর্ঘ 1 বছর ধরে চলতে থাকা এই যুদ্ধের অবসানের জন্য সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন ও ফ্রান্সের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র নিক্ষেপের হুমকি দেয়। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী দখলদারি শক্তিকে পিছু হটতে বলে। অবশেষে 1957 মার্চ মাসে ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল মিশরীয় ভূখণ্ড থেকে সরে আসতে বাধ্য হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্টনি ইডেন ব্রিটিশ সেনা প্রত্যাহারের 2 মাস পর এই শোচনীয় পরাজয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আরও একবার প্রায় 10 বছর পর 1967 সালে ইসরায়েল সুয়েজ খালের অধিকার পুনরুদ্ধারের জন্য আবার যুদ্ধ শুরু করে। তখন মিশরীয় জাতীয়তাবাদী আন্দোলনের ফসলে জামাল আব্দুল নাসের একজন শক্তিশালী রাষ্ট্রনেতা। তিনি অত্যন্ত দক্ষতায় ইসরায়েলি আক্রমণ প্রতিহত করেন এবং টানা 6 দিন যুদ্ধের পর ইসরায়েল পিছু হটলেও মিশর সরকার পরবর্তী 8 বছর এই খালপথ বন্ধ করে দেয়। এই সময় খালপথের মধ্যে গ্রেট বিটার হ্রদে আটকে পড়ে 15টি আন্তর্জাতিক জাহাজ। 8 বছর আটকে থাকা এই জাহাজগুলোতে মরুবালির হলুদ চাদর ঢাকা পড়ে বহিরাবরণ হলুদ হয়ে যায়। তাই এদের নামকরণ করা হয় ইয়েলো ফ্লিট বা হলুদ নৌবহর।
জাহাজে আটকে পড়া নাবিক ও কর্মচারী নিজেদের মধ্যে ভাসমান সম্প্রদায় গঠন করে খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে কাটিয়ে দেয় আটটি বছর। অবশেষে 1975 সালে খালপথ উন্মুক্ত করা হলে মাত্র 2টি জাহাজ সমুদ্রে পাড়ি দিতে সক্ষম হয়। বাকি 13টি জাহাজ দীর্ঘ স্থবিরতায় অচল হয়ে পড়েছিল। তারপর দীর্ঘকাল এই খালপথে নির্বিঘ্নে চলে আসছে আন্তর্জাতিক বাণিজ্য বহর। 2014 ও 15 সালে মূল খালপথের সমান্তরালে 35 কিলোমিটার 2 লেন বিশিষ্ট খালপথ তৈরি করা হয়। ফলে মূল খালপথের সর্বনিম্ন গভীরতা বেড়ে দাঁড়ায় 24 মিটার এবং সর্বনিম্ন প্রশস্ততা 25 মিটার, যা যে কোনো অত্যাধুনিক জাহাজের জন্য হয়ে ওঠে সুগম্য, হয়ে ওঠে এই জলপথ উন্নয়নের জীবনরেখা। জলপথকে কেন্দ্র করে পৃথিবীর প্রাচীন নগর সভ্যতাগুলি বিকশিত হয়েছিল, হয়ে উঠেছিল সমৃদ্ধতর জনপদ। সমাজ ও সভ্যতার বিবর্তনে জলপথের এই গুরুত্বের কথা বিবেচনা করে জলপথকে তাই উন্নয়নের জীবনরেখা বলা হয়। প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল এরকম এক জীবনরেখার তীরে। সেই নীলনদ সম্পর্কে জানতে আমাদের আনকো আলো চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। কেমন লাগলো আমাদের এই উপস্থাপনাটি? যদি ভালো লাগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির বিকাশে সাহায্য করবেন এবং অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করবেন। আমরা আপনার মূল্যবান মন্তব্যের জন্য অপেক্ষা করে আছি। নিশ্চয়ই আমরা আপনার সহযোগিতা পাব। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন বন্ধু ও প্রিয়জনদের।